নরেন্দ্র মোদীর গড় সেই বেনারসে ধরা পড়ছে ভুয়ো ভোটার। এই দ্বিচারিতার মাঝেই যিনি রেফারির কাজ করছেন তিনি হচ্ছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সেই রকম জোরদার লড়াই কি শুভেন্দু অধিকারী লড়তে পেরেছেন? উত্তরটা হয়তো না। কেন্দ্রের শাসন ক্ষমতায় বিজেপি রয়েছে, তাই কেন্দ্রের সংস্থা বিজেপির কথা শুনবে, এই অভিযোগ বারবার প্রমাণিত হয়েছে। এ রাজ্যেরই বিরোধী দলনেতা বলছেন যদি আমরা ক্ষমতায় আসি ৩,০০০ টাকা ভাতা দেব, তাহলে মুখ্যমন্ত্রীর টাকা দেওয়াটাতে অপরাধটা কোথায়? বিজেপি যখন বারবার বলছে যে আমরা ক্ষমতায় এলে আমরা ৩,০০০ টাকা দেব, তা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই ১৫০০ টাকা কোথায় পাচ্ছে যে প্রশ্ন উঠে আসছে, আগামীকাল যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে বিজেপি এই ৩,০০০ টাকাটা কোথা থেকে পাবে? নমস্কার, শুরু করছি অ্যাকশন রিয়াকশানে। সারা দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে স্যার অর্থাৎ এসআইআর, এবং এই এসআইআরকে কেন্দ্র করে মানুষের প্রতিদিনের দুশ্চিন্তা বাড়ছে। এসআইআরটা শুধুমাত্র একজন ভারতীয় নাগরিকের পরিচয় নয়, এসআইআর হচ্ছে সংশোধনী, অর্থাৎ প্রতি বছর ভোটার তালিকায় একটা যেমন সংশোধনী হয়, এটাও ঠিক তাই। কিন্তু এবারের এসআইআরটার অন্য মূল্য রয়েছে। বিহার থেকে শুরু হয়েছে বেনারস পর্যন্ত প্রতিটা জায়গায় এসআইআর চলছে, এবং এই এসআইআরকে ঘিরেই তৈরি হচ্ছে নতুন করে অঙ্ক। এ রাজ্যের বিরোধীরা ভাবছে এসআইআরকে মধ্যমণি করেই এগিয়ে যাবে বাংলায়, আর বেনারসে যেখানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গড়, সেই বেনারসে ধরা পড়ছে ভুয়ো ভোটার। তাহলে এ রাজ্যে শুভেন্দু অধিকারী কি তার উত্তর দেবেন? যোগীর রাজ্যে মার্চ পর্যন্ত পৌঁছে যাচ্ছে এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন, আর এ রাজ্যে ফেব্রুয়ারিতেই শেষ হবে। এই দ্বিচারিতা কেন? এবং এই দ্বিচারিতার মাঝেই যিনি রেফারির কাজ করছেন তিনি হচ্ছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপির দল, একদিকে একটা আঞ্চলিক দল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুই যুযুধান শিবির, লড়াই এখন একটাই, এসআইআর। এবং এই আলোচনায় আমরা সঙ্গে পেয়েছি সাংবাদিক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, আমাদের সহকর্মী। তার কাছেই সরাসরি জানবো, বেশ কিছু প্রশ্ন থাকছে যেটা অবশ্যই রাজ্য এবং দেশবাসীর কাছে এই আলোচনাটা কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, এবং ভিডিওটার শেষ পর্যন্ত দেখে তবেই আপনি সিদ্ধান্ত নেবেন। বঙ্গ রাজনীতি নিয়ে আলোচনা নয়, সারা দেশের বিষয় এই মুহূর্তে। এই এসআইআরটা তো একজন নাগরিকত্বের পরিচয় হতে পারে না, সেটা তো স্পষ্ট হয়ে গেছে। এখন আমরা দ্বিতীয় পর্বে আছি, অর্থাৎ প্রথম পর্বে এই মৃত ভোটার বা এই সংযুক্ত বা স্থানান্তরিত ভোটার এই অংশটা শেষ, এবং তারপরেও এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে তিনি যে টার্গেটটা দিয়েছেন প্রায় 1.5 কোটির কাছাকাছি মানুষের নাম বাদ যাবে। তোমার সায়ন্তিকা কি মনে হয় যে এ রাজ্যের বিরোধী দল এবং বিরোধী দলনেতা তিনি কি আগে থেকেই খবর পেয়ে আছেন যে বাংলায় 1.5 কোটি মানুষের নাম বাদ যাবে? এবং এখানে যদি ভুয়ো ভোটারের প্রশ্ন আসে, তাহলে বেনারস যেখানে প্রধানমন্ত্রীর গড়, সেখানে তাহলে ভুয়ো ভোটার বা ঘুষপেটিয়া বা রোহিঙ্গা কোথা থেকে এলো? কি মনে হয় তোমার? একদমই তাই। যবে থেকেই এই এসআইআর বা এই বিষয়টা শুরু হয়েছে রাজ্য রাজনীতির ক্ষেত্রে, বিরোধীরা কিন্তু এটাকে একটা ইস্যু করতে চেয়েছে, এবং তখন থেকেই মনে করা হচ্ছিল যে নির্বাচনে বিরোধীদের কাছে একটা বড় অস্ত্র হয়ে উঠবে এই এসআইআর, এবং তারা বলবে যে এতদিন ধরে তৃণমূল বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভুয়ো ভোটারের হাত ধরেই কিন্তু রাজ্যের শাসন ক্ষমতায় থেকেছেন। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে বারবার করে প্রশ্ন উঠেছে, শুভেন্দু অধিকারী তথা বিরোধী দল, রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, তারা কিন্তু বারবার করে একটা নির্দিষ্ট সংখ্যা মেনশন করে দিয়েছিল। সেখান থেকেই তো প্রশ্ন উঠছে, যখন কোনো রকম এসআইআরকে কেন্দ্র করে কোনো কাজ শুরুই হলো না, তখন থেকেই কিন্তু বিজেপি বা শুভেন্দু অধিকারী তিনি বারবার করে বলেছেন লাখ লাখ ভোটারের নাম বাদ যাবে।
এই যে লাখ লাখ ভোটার, এটা যত সময় গড়ালো ততক্ষণে কিন্তু আমরা দেখলাম যে একটা নির্দিষ্ট অঙ্ক শুভেন্দু অধিকারী এবং তার হাত ধরেই বিরোধীদের দলের বাদবাকি নেতা নেত্রীরা তারা কিন্তু সেটা বলতে শুরু করলেন। এবং একদমই তাহলে এই যে একটা কথা, একটা অভিযোগ বারবার করে সামনে এসেছে যে নির্বাচন কমিশন একেবারে বিজেপির হয়েই কাজ করছে, বিজেপির কথায় ওঠবোস করছে, এবং শুভেন্দু অধিকারী তথা বিজেপি তথা নির্বাচন কমিশন তাহলে কি একটা আঁতাত করে, ষড়যন্ত্র করে, ইচ্ছাকৃতভাবে এই রাজ্যে এসআইআরটাকে চালু করে ভুয়ো ভোটারের নামে, যারা একদম আইনি ভোটার বা বৈধ ভোটার, তাদের নাম বাদ দিয়ে দিতে চেয়েছিল? কারণ নির্বাচনের আগে যদি কমপক্ষে 1 লাখ 2 লাখ সংখ্যাটা যাই হোক না কেন, সেই অঙ্কটা যদি বাদ চলে যায় ভোটার তালিকা থেকে, তাহলে কোথাও গিয়ে তারা ভেবেছিল যে রাজ্য সরকারকে নির্বাচনের আগে একটা ধাক্কা দেওয়া যাবে। কিন্তু সেই ধাক্কাটা কি কোথাও তাদের কাছেই বুমেরাং হয়ে এলো না? যখন আমরা দেখলাম সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার যে বক্তব্য পেশ করলেন, তারপর কোথাও গিয়ে শুভেন্দু অধিকারীর যে এত বড় বড় কথা ছিল, বিজেপির যে এত বড় বড় কথা ছিল যে রাজ্য সরকার এতগুলো দিন ধরে বা তৃণমূল সরকার ভুয়ো ভোটারের হাত ধরে শাসন ক্ষমতায় থেকেছেন, এবং আরও একটা বিষয় যে প্রশ্নটা তুমি করলে, অত্যন্ত সংকট একটা প্রশ্ন, যে শুভেন্দু অধিকারী কি তিনি আগেই সব জানতেন? কোথাও গিয়ে কিন্তু এই মুহূর্তে সেই যে প্রশ্ন, সেই প্রশ্ন কিন্তু নিজেই নিজের উত্তর দিয়ে দিচ্ছেন, যে কোথাও গিয়ে কি একটা আঁতাত করে একটা টিম হয়ে তারপর রাজ্যে এসআইআর শুরু হয়েছিল? দেখো, আরও একটা প্রশ্ন উঠে আসে। আমি বলছি এই রাজ্যে 2011 সালের পর থেকে 2026, এই যে 15টা বছর, এই 15 বছরে বিরোধীদের কাছে অনেক গরম গরম ইস্যু আছে। আরজি কর রয়েছে, দুর্গাপুর রয়েছে, বকটুই রয়েছে, শিক্ষক নিয়োগ দুর্নীতি আছে, কয়লা পাচার আছে, গরু পাচার আছে, মানে তালিকা শেষ করা যায় না। কিন্তু এত সমস্ত গুরুত্বপূর্ণ ইস্যু ছেড়ে এসআইআর এর পেছনে ছোটার কারণ কি? এসআইআরকে এত গুরুত্ব দেওয়ার কারণ কি? কারণ এই এসআইআরটা তো মূলত প্রতি বছরই হয়। 2002 সালে যেরকম হয়েছিল, তখন 20 লক্ষ, প্রায় 28 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছিল, সেই সময় বাম আমল ছিল। তাহলে 2002-তে এটা নিয়ে তো খুব একটা মানে গরমাগরম কিছু হয়নি। কিন্তু এই 26-এর এসআইআরটাকে নিয়েই এত কিছু হওয়ার কারণ কি? কেন শুভেন্দুরা এই যে ইস্যুগুলো রয়েছে, এই বিভিন্ন দুর্নীতির ইস্যু, যেখানে অবশ্যই এই দুর্নীতির ইস্যুতে, কারণ আমার যদি ভুল না হই, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষমতায় আসার আগে তার কাছে 3টে ইস্যু ছিল। ফার্স্ট ইস্যু হচ্ছে নন্দীগ্রাম, নেতাই এবং সিঙ্গুর। এই 3টে ইস্যুকে ভর কেন্দ্র করে 2011 সালে 34 বছরের একটা সরকারের ভিত নাড়িয়ে দিয়েছিল। তাহলে কেন শুভেন্দু অধিকারীরা এই ইস্যুগুলোকে ছেড়ে এসআইআরটাকে ধরছে বলে তোমার মনে হয়? দেখো, এই সিঙ্গুর বা নন্দীগ্রাম ইস্যু বা নেতাইয়ের যে ঘটনা, সেই ঘটনার হাত ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর মুকুট পড়েছিলেন, এবং এখনো পর্যন্ত নন্দীগ্রাম বা সিঙ্গুর এই শব্দগুলো উঠলেই বা এই জায়গাগুলোর কথা উঠলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই কিন্তু সামনে চলে আসে। কিন্তু তারপরেও গত কয়েক বছরে একাধিক দুর্নীতির হয়েছে, সেই অভিযোগ সামনে এসেছে, তাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। সবথেকে বড় কথা, আরজি করকে কেন্দ্র করে দেশ তো বটেই, বিদেশেও পর্যন্ত একটা প্রতিবাদ হয়েছে, একটা ইন্টারন্যাশনাল ইস্যু হয়ে গিয়েছিল। কিন্তু তারপরেও সেই সমস্ত ইস্যুগুলোকে নিয়ে বিজেপি 26-এর নির্বাচন লড়ার সাহস পেল না। কেন সাহস পেল না? কারণ তারাও জানতো বা তারা জানে যে যদি এই সমস্ত ইস্যুগুলোকে নিয়ে লড়াই করাও হয়, তারপরেও ভোট বাক্সে কিন্তু এই সমস্ত ইস্যুগুলো তাদের হয়ে খুব একটা ইতিবাচক প্রভাব ফেলবে না। কারণ একদিকে যখন দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, সেই দুর্নীতিকে নিয়ে বারবার বিজেপির কথাই যদি বলা হয়, বিজেপি পথে নেমেছে, বা যারা চাকরি প্রার্থী তাদের কথা যদি বলা হয়, তারা পথে নেমেছেন। কিন্তু সেই সমস্ত ইস্যুগুলোকে নিয়ে যে জোরদার লড়াই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা দেখেছিলাম নন্দীগ্রাম সিঙ্গুরে যে লড়াইটা লড়েছিলেন, সেই রকম জোরদার লড়াই কি শুভেন্দু অধিকারী লড়তে পেরেছেন? উত্তরটা হয়তো না। এবং সেই কারণে ভোট বাক্সে যাতে প্রভাব ফেলা যায়, সেই একটা চিন্তা ছিল, এবং সেই ভোট বাক্সে প্রভাব ফেলা বা এই রাজ্যে বিজেপির যে ভোট ব্যাংক, তাকে বৃদ্ধি করতে একটা জায়গা দরকার ছিল, যে রাজ্যের শাসক দলকে ধাক্কা দেওয়া। এবং কোথাও গিয়ে এই যে এসআইআর এর নামে ভুয়ো ভোটার
বা মৃত ভোটার, অবৈধ ভোটার, এদেরকে বাদ দিয়ে দেওয়ার নামে কোথাও গিয়ে রাজ্যের যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকায় একটা প্রভাব ফেলা, যদি সেই প্রভাবটা ফেলা যায়, যদি এইভাবে, কারণ বিজেপি খুব ভালোভাবে জানে যে কেন্দ্রীয় যে কোনো সংস্থা বা নির্বাচন কমিশন, তাদের সঙ্গে একটা জায়গা তাদের থাকবেই, এটা অস্বীকার করার জায়গা নেই। বিভিন্ন ক্ষেত্রে আমরা সেটা দেখেছি যে যেহেতু কেন্দ্রের শাসন ক্ষমতায় বিজেপি রয়েছে, তাই কেন্দ্রের সংস্থা বিজেপির কথা শুনবে, এই অভিযোগ বারবার প্রমাণিত হয়েছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যদি এই এসআইআর এর নামে রাজ্যের ভোটার তালিকাতে একটু প্রভাব ফেলা যায়, সেটা কোথাও গিয়ে হয়তো তৃণমূল সরকারকে ধাক্কা দেওয়ার জন্য একটা প্রভাব ফেলবে। এবং সেই কারণেই হতেও পারে যে ঠিক নির্বাচনের আগে এই এসআইআর, এবং শুধুমাত্র এসআইআর তো নয়, এই এসআইআরকে কেন্দ্র করে এত একটা উত্তাল করে ফেলা গোটা রাজ্যকে। এবং আমরা দেখলাম যে এই এসআইআর এর কারণে কতগুলো মানুষের প্রাণ চলে গেল। এই প্রাণ চলে যাওয়ার দায় বিজেপি কিংবা নির্বাচন কমিশন এড়িয়ে যেতে কি পারে? অবশ্যই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে শেষ করলো। তবে আরও যে বিষয়গুলো উঠে আসে তার মধ্যে অত্যন্ত যে গুরুত্বপূর্ণ আরও বিষয় রয়েছে, সেটা হচ্ছে সাম্প্রতি সময় আমরা দেখেছি যে এ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সর্বশেষ যে বিধানসভার ভোট অন অ্যাকাউন্ট বাজেট হলো, সেখানে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় বরাদ্দ করেছে। তোমার কি মনে হয় যে এই যে লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা বেড়ে গেল, এবং এই যে যুবসাথী বা এই যে যুবকদের যারা মাধ্যমিক পাস করার পর 21 থেকে 40 এই যে বয়সের, এই বয়স সীমায় 1500 টাকা বৃদ্ধি করেছে, এসআইআর এর মতন এত বড় একটা ঘটনা, যেটাকে এই যে এতগুলো মানুষের মৃত্যু, এসআইআর নিয়ে মানুষের মধ্যে এই যে চূড়ান্ত একটা হয়রানি, প্রতিবার তাকে ডাকা হচ্ছে, আজকে এই কাগজ নিয়ে আসুন, কালকে ওই কাগজ নিয়ে আসুন, এই এতগুলো ঘটনা, তার মধ্যে মুখ্যমন্ত্রীর একেবারে শান্তভাবে যে দুটো বিষয় উল্লেখ করলেন, তাতে কতটা প্রভাব ফেলতে পারে? এসআইআরকেও কি ধামাচাপা দিতে পারে এই মুখ্যমন্ত্রী এই মাস্টার স্ট্রোক, লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা বৃদ্ধি এবং 21 থেকে 40 বছর মাধ্যমিক পাস করা যুবক যুবতীদের জন্য 1500 টাকা? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সবার মুখ্যমন্ত্রী, তিনি সবার কথা ভাবেন, এটা কিন্তু রাজ্যের সাধারণ মানুষ বলেন। এবং আবারও বলবো নির্বাচন কমিশনের কথা, কারণ তারা এই যে হিয়ারিংয়ের বা এই যে শুনানির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা সাধারণ মানুষকে দিতে কিন্তু শুরু থেকেই ব্যর্থ ছিল। কারণ কিভাবে শুনানি হবে, এবং যারা বয়স্ক মানুষ তাদের যদি শুনানিতে ডাকা হয়, তাদের যাতে অপেক্ষা করতে না হয়, সেটা কিন্তু অনেক পরে সেই বিষয়গুলো হয়েছে। আমরা দেখেছি, সেই খবর আমরা বারবার করে আপনাদেরকে দেখিয়েছি যে অনেক বয়স্ক মানুষ, বৃদ্ধ বৃদ্ধা, তাদেরকে কিন্তু শুনানিতে গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। তারপর গিয়ে একটা সময়ের পরে নির্বাচন কমিশন বলেছে যে যারা বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা রয়েছেন তাদের যদি শুনানিতে ডাকা হয় সেটা কি করতে হবে। কিন্তু একটা স্বচ্ছ ধারণা দেওয়া এবং কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না, এই আশ্বাসটুকু যখন নির্বাচন কমিশন দিয়েছে তখন অনেকটা দেরি হয়ে গিয়েছে, অনেকগুলো প্রাণ চলে গিয়েছে, আত্মহত্যা হোক বা হার্ট অ্যাটাক হোক, অনেকগুলো প্রাণ চলে গিয়েছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সরকার বারবার পথে নেমেছে, বারবার রাজ্যের সাধারণ মানুষকে তারা আশ্বস্ত করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতন পথে নেমে বলেছেন তিনি থাকতে একজন বৈধ ভোটারের নামও কিন্তু বাদ যাবে না। সুপ্রিম কোর্টে গিয়েও তিনি কিন্তু লড়াই করে এসছেন, এবং তারপর শান্তভাবে যে ভোট অন অ্যাকাউন্ট বিধানসভায় চন্দ্রিমা ভট্টাচার্য যে বাজেট পেশ করেছেন, নিঃসন্দেহে তিনি কিন্তু অনেকটা এই মুহূর্তে একটা সেফ জায়গায় রয়েছেন। কারণ আবারও বলবো, বিজেপি যেটা চেয়েছিল যে এই রাজ্যের ভোটার তালিকায় একটা প্রভাব ফেলে রাজ্য সরকারকে নির্বাচনের আগে একটা ধাক্কা দেওয়ার চেষ্টা, এবং একটা নির্বাচনী ইস্যু তৈরি করে ফেলা যে এতগুলো বছর ধরে ভুয়ো ভোটারের হাত ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যে শাসন ক্ষমতার হাল ধরে থেকেছেন। কিন্তু একটা বিষয় বারবার করে সামনে এসেছিল যে এই যে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া, বিরোধীরা কিন্তু বারবারই করে বলেছেন যে ভাতার কাছে ভোট বিকিয়ে গিয়েছে, রাজ্যের মহিলাদেরকেও অপমান করতে বিজেপি তথা বিরোধী দল কিন্তু ভাবেনি। এবং দেখা যাচ্ছে যে সেই জায়গাতে একদিকে যেরকম গৃহলক্ষ্মী যারা রয়েছেন, বাড়ির লক্ষ্মীদের কথা যেরকম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন, এবং এই যে অগ্নিমূল্য বাজার, সেই অগ্নিমূল্য বাজারে সত্যি কথা 1000 টাকা বা 1200 টাকায় যে কোনো কিছু হয় না, সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি খুব ভালোভাবে জানেন। এবং অনেক ক্ষেত্রেই অনেক জায়গাতেই এই 1000 টাকা বা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু অনেক সংসারের একটা গুরুত্বপূর্ণ জায়গা।
এবং সেই কারণেই যাতে আরেকটু তারা ভালোভাবে হেসে খেলে থাকতে পারে। নিঃসন্দেহে একটা বড় মাস্টার স্ট্রোক তো বটেই। এবং এর পাশাপাশি রাজ্যে এখনো পর্যন্ত যারা বেকার, যাদের হয়তো পরীক্ষার তারা ফর্ম তুলছে, হয়তো টাকা নেই, কিভাবে তুলবে, হয়তো বাড়ির কাছ থেকে তারা সেই জায়গাটা পাচ্ছে না, সেই জায়গাতেও রয়েছে তৃণমূল সরকারের আশীর্বাদের বা বদান্যতার হাত। এবং সেই কারণে একদিকে যেরকম গৃহলক্ষ্মীদের কথাও ভাবছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আবার বাড়ির যারা নারায়ণ, কথার একটা মজার হিসেবেই বলতে হচ্ছে, তাদের কথাও কিন্তু ভেবেছেন। এবং অবশ্যই একটা বড় মাস্টার স্ট্রোক এবং বিজেপিকেও দেখিয়ে দেওয়া যে এসআইআরকে কেন্দ্র করে যে নোংরা ষড়যন্ত্র একটা তারা তৈরি করেছিল, একটা ধাক্কা দেওয়ার একটা চেষ্টা, ইস্যু তৈরি করার চেষ্টা, উন্নয়নের সামনে, তৃণমূল সরকারের উন্নয়নের সামনে বিজেপির এসআইআরকে কেন্দ্র করে এই নোংরা ষড়যন্ত্র যে কার্যত ধোপে টিকবে না। কারণ এখনো পর্যন্ত নির্বাচন কবে হবে একটা আভাস পাওয়া যাচ্ছে, নির্বাচন কমিশন এখনো পর্যন্ত সেটা ঘোষণা করেনি, কিন্তু তার আগেই নির্বাচনী হাওয়া যেদিকে বইছে সেটা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সরকারের দিকে অন্ততপক্ষে এই বাজেটের পর, তা কিন্তু খানিকটা স্পষ্ট। এই কথা ধরেই একটা প্রশ্ন আসছে, কারণ মুখ্যমন্ত্রী 1500 টাকা লক্ষ্মীর ভাণ্ডারে দিচ্ছে, আগামী দিনেও দেবে, 2021 থেকে দিচ্ছে, টাকার অ্যামাউন্টটা বেড়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে, যদি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিজেপির এত সমালোচনা করে, নিন্দুকেরা তো অনেক কথাই বলে, তাহলে প্রশ্ন হচ্ছে যে বিধানসভার গেটের বাইরে দাঁড়িয়ে এ রাজ্যেরই বিরোধী দলনেতা বলছেন যদি আমরা ক্ষমতায় আসি 3000 টাকা ভাতা দেব, তাহলে মুখ্যমন্ত্রীর টাকা দেওয়াটাতে অপরাধটা কোথায়? আজকে দিল্লিতে দেখো, দিল্লিতে এই মহিলাদের জন্য যে ভাতার কথা বলা হয়েছিল অধিকাংশ মহিলারা কিন্তু পাচ্ছে না। বিহারে এককালীন 10,000 টাকা দিয়েছে, সেই টাকাটা মমতা বন্দ্যোপাধ্যায় 12 মাসে 12,000 টাকা দিচ্ছে। তাহলে যদি মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার যদি অবৈধ হয়, লক্ষ্মীর ভাণ্ডার যদি সাধারণ মানুষের করের টাকা হয়ে থাকে, তাহলে বিজেপি এই 3000 টাকাটা কোথা থেকে নিয়ে আসবে? এইটা একটু আমাকে বলে দাও তো। কারণ বিজেপি যখন বারবার বলছে যে আমরা ক্ষমতায় এলে আমরা 3000 টাকা দেব, তা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই 1500 টাকা কোথায় পাচ্ছে যে প্রশ্ন উঠে আসছে, আগামীকাল যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে বিজেপি এই 3000 টাকাটা কোথা থেকে পাবে? একদমই তাই। বিজেপির যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 1500 টাকা, সেটা যদি সাধারণ মানুষের, আমার তোমার, আপনারা যারা এই মুহূর্তে এই ভিডিও দেখছেন, তাদের করের টাকা হয়, বিজেপি যখন 3000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন, শুভেন্দু অধিকারী যখন বলছেন, তিনি তো নিশ্চয়ই তার ঘর থেকে দেবেন না। এবং আরও একটা কথা, এই প্রসঙ্গে কুণাল ঘোষ তিনি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, যে যেটা রাজ্য সরকারের প্রকল্প, সেই প্রকল্পকে নিয়ে রাজ্যের বিরোধী দল বা বিজেপি তারা কি করে নির্বাচনী প্রতিশ্রুতি দিতে পারে, এবং সেই প্রকল্পের প্রতিশ্রুতি, যে প্রকল্পকে কেন্দ্র করে তারা এত কথা বলে। এবং একদমই তুমি অত্যন্ত একটা ন্যায়সঙ্গত, একটা যুক্তিসঙ্গত কথা বললে, যে রাজ্যের মুখ্যমন্ত্রীর এই প্রকল্প যদি অবৈধ হয়, তাহলে বিজেপির যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি সেটা কেন অবৈধ হবে না? এবং এই যে একটা আশ্বাস দেওয়া 3000 টাকা, সেই টাকা সত্যি কোথা থেকে আসবে তার উত্তর এই মুহূর্তে অন্তত নেই। কারণ আমাদের জানা নেই যে যদি আদৌ বিজেপি ক্ষমতায় আসবে কিনা, এই প্রশ্নটা এই একটা বড় একটা প্রশ্ন চিহ্ন। তার উত্তর হয়তো একটা বড় না, কারণ উন্নয়নের কাছে সমস্ত সবকিছুই কিন্তু ফিকে হয়ে যায়। তাই কোথাও গিয়ে এই বিষয়টা স্পষ্ট যে শুধুমাত্র ভোট আদায় করার জন্য একটা ভুয়ো প্রতিশ্রুতি। কারণ 3000 টাকা মুখের কথা নয়, এই রাজ্যে আরো অনেক ইস্যু রয়েছে। এখনো পর্যন্ত এই রাজ্যে চাকরি প্রার্থীদের আন্দোলনটা রয়েছে, এর পাশাপাশি আরো একাধিক ইস্যু রয়েছে। যখন বিরোধীরা সবসময় বলে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজ্যে শিল্প নেই, চাকরি নেই, রাজ্যে ভালো কোনো কারখানা হচ্ছে না, তাহলে সেইগুলো তাহলে ইস্যু হবে না? ইস্যু তাহলে সেটাই হচ্ছে যে ইস্যুর হাত ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি কথা গ্রাম বাংলার মহিলাদের কাছে খুব সহজে পৌঁছে যেতে পেরেছেন। তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই বিজেপিকে বা শুভেন্দু অধিকারীকে হাঁটতে হচ্ছে। এখানে অবশ্যই আর একটা প্রশ্ন উঠে আসে, কারণ অনেকেই বলতে কে সারা ভারতবর্ষ শুধু নয়, বাংলার প্রতিটা ঘরের মানুষও কিন্তু কোনোদিন জানতেন না যে এইরকম একটা মিরাকেল ঘটনা ঘটতে পারে। কারণ আপনার বাড়ির ভোটার লিস্ট থেকে আপনার পরিবারের নাম বাদ গেছে, অমর্ত্য সেনের তাকে ডাকা হয়েছে, ক্রিকেটার মোহাম্মদ শামিকে ডাকা হয়েছে,
নেতাজি সুভাষচন্দ্র বসুর নাতিকে ডাকা হচ্ছে, তারা ভারতের কতটা নাগরিক বা নাগরিক নন তার প্রশ্নের উত্তর তো নির্বাচন কমিশন দেবে। কিন্তু যেটা মিরাকেল হয়েছে, যেটা সকলের মুখ বন্ধ করে দিয়েছে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে পৌঁছে যাওয়া। অনেকেই ভেবেছিলেন তিনি ওখানে কি বলবেন, তিনি তো আইনের কিছু জানেন না, তিনি তো প্র্যাকটিস করেননি, তিনি বললেও ট্রোল হতেন, তিনি না বললেও ট্রোল হতেন। অর্থাৎ তিনি কেন এ কথা বললেন, তিনি যখন জানতেন না তাহলে তিনি কেন বললেন? আচ্ছা, তিনি ওই কথাটা কিভাবে বললেন, এই যে বিষয় মানুষের মধ্যে এত কৌতূহল, সেই জায়গায় মুখ্যমন্ত্রী কোর্ট গ্রাউন্ড পড়ে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে দাঁড়িয়ে রাজ্যের মানুষের, সেখানে একজন বিজেপি হতে পারে, একজন তৃণমূল হতে পারে, একজন সিপিএম হতে পারে, একজন কংগ্রেস, এবং শুধু আইএসএফ নয়, এ রাজ্যের প্রতিটা মানুষের জন্য কিন্তু মমতা ব্যানার্জি সেদিন চিৎকার করে করে বলেছে। যারা সেদিন ভিডিওটা দেখেছিলেন তারা কিন্তু দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী করেছেন। তাহলে এই এতগুলো মানুষের জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টে গেছেন। এখানে তো তৃণমূল, বিজেপি বা সিপিএম বা প্রত্যেকে আলাদা আলাদা করে তো নয়, না, কখনোই নয়। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে যাওয়া, এই যাওয়াটাকে তুমি কিভাবে বিশ্লেষণ করবে? এখানে নিন্দুকের মুখে কি মমতা বন্দ্যোপাধ্যায় ঝামা ঘষে দিল? নিঃসন্দেহে, কারণ দেখো সেদিনকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও জানতেন যে যারা ট্রোল করে, যারা তাকে নিয়ে মিম বানায়, তাদের নজর কিন্তু তার উপরে থাকবে। এবং একেবারেই তিনি গিয়ে আদালতে গিয়ে, সুপ্রিম কোর্টে গিয়ে তিনি বললেও তাকে নিয়ে কথা হতো, তাকে নিয়ে তিনি না বললেও তাকে নিয়ে কথা হতো। এবং সেদিনকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে রকমভাবে সুপ্রিম কোর্টে সবার সামনে তিনি কথা বললেন, তিনি কিন্তু তৃণমূল, বিজেপি, আইএসএফ, সিপিএম প্রত্যেকের রাজনৈতিক দলমত নির্বিশেষে এই রাজ্যের সাধারণ মানুষদের হয়ে তিনি কথা বলেছেন। তিনি কথা বলেছেন সেই কৃষকের হয়ে, যে কৃষক রোদ, জল, ঝড় সব কিছুকে উপেক্ষা করে আমার আপনার জন্য ফসল ফলান। তিনি কথা বলেছেন সেই গ্রামের মহিলার জন্য যিনি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হয়তো তিনি পান না, হতেই পারে, কারণ আমরা দেখেছি এখনো পর্যন্ত অনেকেই সেই প্রকল্পের উপভোক্তা এখনো হয়নি, তারা আওতায় আসবেন। তিনি কথা বলেছেন সেই কলেজ পড়ুয়া মেয়েটির হয়ে, যাকে কিন্তু এই এসআইআর এর যে হিয়ারিং, সেই হিয়ারিংয়ে বারবার করে তাকে ডাকা হচ্ছে। তিনি কথা বলেছেন সেই বৃদ্ধার হয়ে, যাকে এই বয়সের জন্য কিন্তু শুনানি শুরুর দিকে তাকে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। এবং নিঃসন্দেহে একটা ঐতিহাসিক দিন ছিল, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে এই যে সুপ্রিম কোর্টে কথা বলা, হয়তো তিনি একদম তার আইনজীবী হিসাবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম হয়তো আইনজীবী হিসেবে সেই তালিকায় ছিল না, কিন্তু তারপরেও তিনি তো সেই লড়াইটা করেছেন। এবং একটা কথা অস্বীকার করার কোনো জায়গা নেই, নিঃসন্দেহে ভোটের আগে এটাও একটা মাস্টার স্ট্রোক। সার্বিকভাবে গোটা রাজ্যের হয়ে, রাজ্যের মুখ হিসেবে, রাজ্যের মুখ্যমন্ত্রী, আমার তোমার মুখ্যমন্ত্রী, এই মুহূর্তে যারা এই ভিডিও দেখছেন, যারা হয়তো তৃণমূল সমর্থক নন, তাদেরও মুখ্যমন্ত্রী, আমাদের প্রত্যেকের হয়ে সুপ্রিম কোর্টে সেদিনকে কিন্তু তিনি সেই লড়াইটা করেছেন। এবং আরও একটা বিষয় যেটার কথা না বললেই নয়, এই যে গণতন্ত্র বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী সেদিনকেও বলেছিলেন যে সেফ বেঙ্গল, সেফ ডেমোক্রেসি, তিনি কিন্তু বলেছেন, অর্থাৎ গণতন্ত্র বাঁচানোর জন্য তিনি যতদূর তাকে যেতে হয় তিনি যাবেন। এবং তিনি কি বারবার করে এই আশ্বাস দিয়েছিলেন যে এই এসআইআরকে কেন্দ্র করে বাংলার গায়ে যাতে কোনো দাগ না লাগে, সেই লড়াই তিনি লড়েছেন, বারবার করে পথে নেমেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও নেমেছেন। এবং এই যে গণতন্ত্র বিপন্ন যখন হয়েছে, গণতন্ত্রকে রক্ষা করার জন্য তার যে এই লড়াই, সেই লড়াইটাকে হয়তো যেটা তৃণমূল সমর্থক নন তারাও কিন্তু মান্যতা দিতে বাধ্য। আরও একটা কথা যেটা না বললেই নয়, আপনি তৃণমূল সমর্থক হন বা না হন, আপনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন করুন বা না করুন, কিন্তু তার যে লড়াই, তার যে ফাইটিং স্পিরিট, সেটাকে কিন্তু অস্বীকার করা যায় না। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তার ইংলিশ নিয়ে প্রচুর ট্রোল হয়, প্রচুর কথা হয়, কিন্তু তারপরেও তিনি সেদিনকে যা তিনি কথা বলেছেন, ইংলিশ হোক বা বাংলায় হোক, আমার আপনার, আমার তোমার জন্যই বলেছেন। নিঃসন্দেহে এটাও কিন্তু বিজেপির কাছে একটা বড় ধাক্কা, কারণ বিজেপিও কিন্তু জানে যে নির্বাচন শুরু হলে, প্রচার যখন শুরু হবে, এটাও কিন্তু একটা ইস্যু
রাজ্যের শাসক দলের জন্য হয়ে থাকবে। বিরোধীদের কাছে অবশ্যই এইরকম একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষ যদি থাকতো, তাহলে হয়তো এ রাজ্যে বিরোধীরা আরও অনেকটা এগিয়ে যেতে পারত। কিন্তু এ রাজ্যে বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এমন কোনো নেত্রী নেই। যদি থাকতো তাহলে অবশ্যই লড়াই কিভাবে করতে হয় সেটা তিনি দেখিয়ে দিতে পারতেন। কিন্তু ঘুরে ফিরে সেই এসআইআর প্রসঙ্গ তো আসতেই হচ্ছে, কারণ এই মুহূর্তে আগামী 26শে ফেব্রুয়ারি যেটা জানা যাচ্ছে, 26শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু সম্ভাবনা জায়গা থাকলেও নির্বাচন কমিশনের এই যে দ্বিচারিতা, নির্বাচন কমিশন যে দ্বিচারিতা করছে, শুধু পশ্চিমবঙ্গের জন্য এই রকম ব্যবহার কেন? পশ্চিমবঙ্গের মানুষ কেন্দ্রীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার অথবা তার যারা আধিকারিক রয়েছেন কোথাও তো তাদের কোনো ক্ষতি করেনি, কোথাও বা তাদের বিরুদ্ধে কোনো কুরুচিকর মন্তব্য করেনি। তাহলে কেন বাংলার মানুষের প্রতি এই দ্বিচারিতা করেছেন জ্ঞানেশ কুমার? তা না হলে এই প্রসঙ্গটা উঠে আসছে উত্তরপ্রদেশের থেকেও। উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, বিভিন্ন জায়গায় এসআইআর চলছে। 12টি রাজ্যে কিন্তু এসআইআর প্রক্রিয়া চলছে। এই 12টি রাজ্যের মধ্যে দেখা যাচ্ছে শুধুমাত্র পশ্চিমবঙ্গে এই 73 লক্ষ, 93 লক্ষ বা 1.5 কোটি মানুষের নাম বাদ যাচ্ছে এমন নয়। বাংলাদেশিরা ঢুকেছে, ঘুষপেটিয়া ঢুকেছে। এ রাজ্যের সমস্ত সরকারি প্রকল্প, রেশন, খাবার, ঘর বাড়ি সব নাকি বাংলাদেশিরা খেয়ে গেছে, এই বর্ডার থেকে ঢুকেছে। তাহলে প্রশ্ন হচ্ছে, উত্তরপ্রদেশে যে মানুষগুলো ধরা পড়ল, উত্তরপ্রদেশে যে ভুয়ো ভোটারগুলো এলো, মধ্যপ্রদেশ, রাজস্থানে যে ভুয়ো ভোটারগুলো ধরা পড়ল, তারা কোন দেশ থেকে এসছে? বাংলাদেশ, আফগানিস্তান, উজবেকিস্তান। আর এগুলোর দায় কার? তাহলে অবশ্যই আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী হয়, তাহলে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথও দায়ী। কিন্তু সে কথা মানতে চাইছে না বিজেপি। কিন্তু এই যে 7 নম্বর যে ফর্মের কথা, যেটা নিয়ে বিজেপি কার্যত রাজনীতি করছে বলে অভিযোগ উঠছে, সেই 7 নম্বর ফর্মের পেছনেও কিন্তু রয়েছে অনেক বড় একটা কনস্পিরেসি। কারণ বাইরের রাজ্য থেকে অলরেডি এ রাজ্যে বেশ কয়েকজন ধরা পড়েছে, যারা ভিন রাজ্য থেকে এসছে পোস্টার মারার নাম করে ধরা পড়েছে এ রাজ্যে পুলিশ প্রশাসনের কাছে। 7 নম্বর ফর্ম, এই 7 নম্বর ফর্মের যে রহস্য, এই রহস্যটার আদতে কি সায়ন্তিকা? সেই রহস্য উদ্ঘাটন করার দায় কিন্তু নির্বাচন কমিশনের ছিল, কিন্তু ওই যে নির্বাচন কমিশনার বিজেপি বা কেন্দ্রীয় দলের একটা আঁতাত, সেই রহস্য উন্মোচন হওয়ার বদলে রহস্য কিন্তু আরও বেড়ে গিয়েছে। এবং তোমার শুরুর কথাটায় যখন একটু আসবো, যে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বলেছেন 1.5 কোটি, 73 লক্ষ, এত লক্ষ নাম এই রাজ্য থেকে বাদ যাবে। কিন্তু আশ্চর্যজনকভাবে, অদ্ভুতভাবে উত্তরপ্রদেশের ক্ষেত্রে তিনি একদম মুখে কুলো পেটে দিয়েছিলেন। কেন? যোগী আদিত্যনাথ রয়েছেন বলে, আর এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সরকার রয়েছেন বলে তার এত উচাটন, তার এত বক্তব্য আগে থেকেই তিনি জেনে গেলেন। এবং এই যে 7 নম্বর ফর্ম, সেই 7 নম্বর ফর্ম নিয়ে গত 1 মাসে একাধিক অভিযোগ কিন্তু বিজেপির বিরুদ্ধে উঠেছে। এবং এই যে 7 নম্বর ফর্ম, আমরা জানি যে কারোর নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার ক্ষেত্রে, কারোর মৃত ভোটার বা যদি সেই ভোটার অন্যত্র বা চলে যান, স্থানান্তরিত ভোটার, সেক্ষেত্রে কিন্তু এই যে 7 নম্বর ফর্ম সেটা ব্যবহার করা হয়। কিন্তু দেখা যাচ্ছে যে এই 7 নম্বর ফর্মকে কার্যত নিজের ইচ্ছা মতোই তো ব্যবহার করছে বিজেপি। কারণ তাদের উদ্দেশ্য ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে দেওয়া। গত 1 মাসে এই রাজ্যের বিভিন্ন জায়গায় যে অভিযোগ সামনে এসেছে যে বিজেপি যারা নেতা রয়েছেন, স্থানীয় স্তরে যারা নেতা রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন বিধানসভা কেন্দ্রের, বিভিন্ন মিউনিসিপ্যালিটির যারা কেন্দ্রের রয়েছেন, সেই সমস্ত এলাকায় সাধারণ মানুষের নাম ইচ্ছাকৃতভাবে নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে সেই 7 নম্বর ফর্মে সেই সমস্ত ভোটারদের নাম, তারা হয়তো বৈধ ভোটার, গিয়ে ইলেকশন কমিশনের কাছে জমা করে দিয়েছে। কিসের উদ্দেশ্যে? এবং নির্বাচন কমিশন বারবার করে যখন তাদের কাছে সেই অভিযোগগুলো যখন জমা পড়েছে, আশ্চর্যজনকভাবে তাদের যে নিরপেক্ষ একটা ভূমিকা আমরা দেখব বলে আশা করেছিলাম, সেই ভূমিকা কিন্তু আমরা দেখতে পেলাম না। বরং সেই সমস্ত ফর্মগুলো যখন জমা পড়লো, সেই অ্যাপ্লিকেশনগুলোকে একটু বাড়তি গুরুত্ব দেওয়া হলো। কেন দেওয়া হলো? কারণ বিজেপির পক্ষ থেকে সেই কাজটা করা হচ্ছিল বলে। এবং আরও একটা বিষয়, যখন আমরা দেখছি যে এই
উত্তরপ্রদেশে যখন বেশ কিছু সংখ্যক ভুয়ো ভোটার এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে যখন ধরা পড়লো, তখন সেই যে এসআইআর এর যে সময়সীমা সেটাকে টেনে নিয়ে যাওয়া হলো মার্চ অবধি, আরও খানিকটা সময় দিয়ে দেওয়া হলো। কিন্তু এই রাজ্যের ক্ষেত্রেও এই রাজ্যকে এতটা ছোট করার অধিকার কিভাবে দেওয়া হলো, যখন দেখা যাচ্ছে যে বলা হয়েছিল 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে, কিন্তু দেখা যাচ্ছে যেরকমভাবে চাপ বেড়ে গিয়েছে তাতে করে 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা সম্ভবপর নয়। এবং সেই কারণেই মঙ্গলবার দিনকে সকাল থেকে একটা জল্পনা ছিল যে ভোটার তালিকা প্রকাশের যে চূড়ান্ত দিন সেটা পিছবে, এবং সন্ধ্যাবেলাতে সেই নোটিফিকেশন জারি হলো। মাত্র 2 সপ্তাহ সময় দেওয়া, বাড়তি সময় দেওয়া হলো, যেটা উত্তরপ্রদেশের ক্ষেত্রে এতটা সময় তাদেরকে দেওয়া হলো, রাজ্যের ক্ষেত্রে নয় কেন? শুধুমাত্র এই রাজ্য বলে, তৃণমূল সরকারের রাজ্য বলে? কোথাও গিয়ে কি আবারও নির্বাচন কমিশনের যে একমুখীনতা বা একপেশে আচরণ সেটাই তো স্পষ্ট হয়ে যাচ্ছে। কারণ এই যে আরও বাড়তি, এবং সেই সময়টাও হয়তো যারা এই কাজ করছেন তাদের জন্য হয়তো একটা বাড়তি একটা প্রেশার, যে এইটুকু সময়ের মধ্যে আরও খানিকটা কাজ করতে হবে। একটা ভুলচুক হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু যেটা উত্তরপ্রদেশের ক্ষেত্রে যেটা করা যেতে পারে সেটা এই রাজ্যের ক্ষেত্রে করা যেতে পারে না কেন? উত্তরপ্রদেশে যদি ভুয়ো ভোটার সামনে আসে তাহলে উত্তরপ্রদেশকে নিয়ে কেন কথা হবে না? যদি এই রাজ্যে ভুয়ো ভোটার সামনে আসে তাহলে কেন বলা হবে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সরকার এতগুলো দিন ধরে শুধুমাত্র এই ভুয়ো ভোটার, অবৈধ ভোটার, ভুতুড়ে ভোটার, বিভিন্ন রকম শব্দবন্ধ তো আমরা গত কয়েক মাসে দেখলাম, সেই সমস্ত ভোটারের হাত ধরে রাজ্যের শাসন ক্ষমতায় থেকেছেন? যারা কথা বলছেন তাদেরকে অবশ্যই জানিয়ে রাখি, বাংলা হচ্ছে আন্দোলনের পীঠস্থান, বাংলার মাটি আন্দোলনের মাটি, এবং এই মাটিতেই রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একজন নেত্রী, একজন মুখ্যমন্ত্রী, যিনি বাংলাকে কোনোভাবেই মাথা নত করতে দিচ্ছেন না, দেবেন না। এবং যারা ভাবছেন বাংলাকে ছোট করে বাংলার মসনদে বসবেন, তারা অবশ্যই যে দিবা স্বপ্ন দেখছেন সেটা অন্তত বাংলার মানুষ বুঝে গিয়েছে। এবং এই এসআইআর নিয়ে যেভাবে রাজনীতি করা হচ্ছে, যেভাবে এই এসআইআর নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশন বাংলাকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করছে, যে চক্রান্ত করছে, সেই চক্রান্ত কিন্তু মানুষ তার জবাব দেবে 26-এর বিধানসভা নির্বাচনে। যারা এই এসআইআরের আতঙ্কিত হয়েছেন, যারা মারা গিয়েছেন তারা তো অবশ্যই, এবং যারা যে সমস্ত বিএলওরা রাত দিন তারা কাজ করে যাচ্ছেন তারাও কিন্তু সেই চাপ রাখতে না পেরে তারাও কিন্তু আত্মহত্যার পথ বেছে নিয়েছে। ফলে এতগুলো মানুষের প্রাণ এভাবে নষ্ট হবে না। বাংলার মানুষ 26-এর ভোটেই তার মুখ্য জবাব দেবে। এবং আজকেই এই অ্যাকশন রিয়াকশন এখানেই আমরা শেষ করছি। ধন্যবাদ জানাই আমার সহকর্মী সাংবাদিক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। দীর্ঘ আলোচনায় এমন বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে এনেছেন, এমন কিছু গুরুত্বপূর্ণ উত্তর দিয়েছেন, যাতে করে অবশ্যই যারা ওপার থেকে এই ভিডিওটা দেখছেন আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য আমাদের কমেন্ট বক্সে জানান। এবং অবশ্যই যেতে যেতে বলে যাই, এই অ্যাকশন রিয়াকশানে সেই সমস্ত মানুষের কথা আমরা তুলে ধরব যে মানুষগুলো বলার মতো কোনো প্ল্যাটফর্ম পান না, কিন্তু তাদের জন্য আমরা এই প্ল্যাটফর্ম থেকেই আপনাদের কথা দেশবাসীর কাছে পৌঁছে দেব। এখানেই শেষ করছি, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।